ক্লাস 12-এ তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে, তোমরা যারা 4th সেমিস্টারে পড়ো, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ দেখো, আমি আগের দিন রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত রকম সাজেশনগুলো দিয়েছিলাম বড় প্রশ্নর। আজকে কিন্তু আমি তোমাদের 2 নম্বরের সাজেশনগুলো দেব এবং তার সাথে উত্তরও দেব। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো যদি খুব ভালো করে করে যাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় কমন পেতে কোনো রকম অসুবিধা হবে না। তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালো করে দেখবে এবং এই কদিনে তোমরা খুব ভালো করে রিভাইজ করবে। এবং আমি খুব শর্টে অ্যান্সার লিখে দিয়েছি, তোমরা এইভাবে কিন্তু খুব ভালো করে দেখে নেবে, তাহলে দেখবে পরীক্ষায় খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারছো। চলো আমরা সেই সমস্ত প্রশ্নগুলো উত্তরগুলো খুব ভালো করে দেখে নিই। তাহলে তোমরা দেখো পলিটিক্যাল সায়েন্সের যে অধ্যায় থেকে তোমাদের 4th সেমিস্টারে শর্ট প্রশ্নগুলো আসবে। দেখো প্রথম যে অধ্যায়টা আছে তার নাম দেখো আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ। দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে উদারনীতিবাদের দুজন প্রবক্তার নাম। একটা হচ্ছে জন লক, তারপরটা হচ্ছে অ্যাডাম স্মিথ। তারপরে দেখো উদারনীতিবাদের জনক হিসাবে কাকে অভিহিত করা হয়, সেটা হচ্ছে ইংরেজ দার্শনিক জন লককে। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন, সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক সুখ, এই নীতির প্রবক্তাকে, সেটা হচ্ছে জেরেমি বেন্থাম। তারপরে উদারনীতিবাদ কাকে বলে এটা একটু দেখে নেবে তোমরা। তারপরে প্রশ্ন আছে দেখো মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি, এটাকে দেখে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে। 6 নম্বরের প্রশ্ন দেখো ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো। তারপরে আরেকটা প্রশ্ন আছে দেখো প্রাকৃতিক সম্পদ কি জাতীয় ক্ষমতার উপাদান, এটাকেও তোমরা দেখে নেবে। 7 নম্বরের প্রশ্ন দেখো ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় কত সালে, সেটা হচ্ছে 1648 সালে। 20 ইয়ার্স ক্রাইসিস বইটি কে লিখেছিলেন, তাহলে এইচ কার। 8 নম্বরের প্রশ্ন দেখো জাতীয় ক্ষমতা বলতে কি বোঝো, জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগ করো। 9 নম্বরের প্রশ্ন দেখো প্রাথমিক প্রাকৃতিক জাতীয় স্বার্থ কাকে বলে, তার সঙ্গে আরেকটা প্রশ্ন আছে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী। 10 নম্বরের প্রশ্ন দেখো জাতীয় মূল্যবোধের সমষ্টি হল জাতীয় স্বার্থ, এ কথা কে বলেছেন, কূটনীতি কি, কূটনীতি কি জাতীয় স্বার্থ রক্ষার পদ্ধতি। ব্যাস এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে 10টা প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলোকে একটু ভালো করে করে নেবে। তারপরে দেখো যে অধ্যায় থেকে আসবে প্রধান প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ, সেখান থেকে দেখো কতগুলো প্রশ্ন আছে। দেখো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সাপটার পুরো কথাটি কি, সাপটা বলতে কি বোঝো। সাপটার পুরো কথাটি দেখে নেবে একটু। সেটা হচ্ছে সাউথ এশিয়ান প্রেফারেন্টাল ট্রেডিং এগ্রিমেন্ট। তারপরে হচ্ছে সাপটা বলতে কি বোঝো। সার্ক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই আসবে, সেহেতু তোমরা সার্কটাকে খুব ভালো করে দেখে যাবে। দেখো সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত, তাহলে সার্কের সদর দপ্তর সেটা হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত, নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তারপরে দেখো প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে 1985 সালে বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত হয়। তারপরে দেখো পরের প্রশ্ন সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিল, আর বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত। তাহলে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম সার্ক গঠনের প্রস্তাব দিয়েছিল। আর পরের প্রশ্ন দেখো কি আছে, বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত, 8টি। প্রথমে ছিল 7টি, পরে 2007 সালে আফগানিস্তান কি করেছিল যোগ দিয়ে 8টি হয়েছিল। ভারত এবং তার প্রতিবেশী দেশগুলো নিয়েই সার্ক গঠন করা হয়েছিল। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন কি আছে, সার্কের যে কোনো দুটি ত্রুটি উল্লেখ করো। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে, সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল তো আমাদের 1985 সালে।
এই দেখো উত্তরটা আছে 8ই ডিসেম্বর। 5 নম্বরের প্রশ্ন দেখো, সার্ক গঠনের দুটি উদ্দেশ্য কি? 1 নম্বর উদ্দেশ্য, 2 নম্বর উদ্দেশ্য। তারপরে দেখো, সার্কের সদস্য দেশগুলোর নাম করো। কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল? একটু আগেই তোমাকে বললাম 7টা হচ্ছে সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল। আর কোন কোন দেশ? ভারত এবং তার প্রতিবেশী দেশগুলো বললাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান। তারপরে দেখো, মাস্ট্রিক্ট চুক্তি কি? এটা দেখে নেবে। চাণক্য পরিকল্পনা কি? এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, বড় একটুখানি বড় আছে। তারপরে দেখো কোন চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আসবে। ভারত সরকারের বিভাগসমূহ। তোমরা ভারত সরকারের বিভাগসমূহ থেকে আমি বেশ কয়েকটা একটু বেশিই প্রশ্ন দিয়েছি, তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে নেবে, কিন্তু উত্তরগুলো খুবই সহজ, তাই দেখে নাও। দেখো কি আছে, ভারতের শাসন বিভাগের প্রধান কে ছিলেন? কে? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। তারপরে দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা? তাহলে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের হচ্ছে নিযুক্ত করেন। রাষ্ট্রবিজ্ঞান কিন্তু খুব সহজ একটা সাবজেক্ট, তোমরা যদি ভালো করে একটু বুঝে পড়তে পারো তাহলে দেখবে প্রচুর নাম্বার পাওয়া যায়। তারপর দেখো, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? কে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? তাহলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। আর হচ্ছে পরের প্রশ্নটা কি ছিল? কে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? সেটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরের প্রশ্ন দেখো, 3 নম্বরের প্রশ্ন কি আছে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তার সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? তাহলে দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে যে আমাদের প্রতিভা পাটিল, আর প্রথম রাষ্ট্রপতি হচ্ছে যে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এইগুলো যখন তোমরা লিখবে, এখানে পয়েন্ট করেও লিখতে পারো, অথবা তোমরা একটু বড় করে ডিসক্রিপটিভভাবেও লিখতে পারো, যে এরকম যে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এই, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এই, তারপরে হচ্ছে যে প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল, এইভাবে। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? সেটা হচ্ছে আমাদের 360 নম্বর ধারায় যে জরুরি অবস্থা আছে সেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, ভারতে এখনো পর্যন্ত জারি হয়নি। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর? এটা খুবই ইজি একটা প্রশ্ন, সেটা হচ্ছে 5 বছর। শুধুমাত্র দেখবে যে আমাদের রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদই হচ্ছে 6 বছর, বাদবাকি সবার 5 বছরই। তারপরে দেখো, ভারতের সুপ্রিম কোর্ট শক্তিশালী কে বলেছেন? আর বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়স 65, আর একে আইআর বলেছেন যে সুপ্রিম কোর্ট সবচেয়ে শক্তিশালী। তারপরে দেখো যে সুপ্রিম কোর্ট কোন কোন এলাকা আছে? তাহলে সুপ্রিম কোর্টের মূলত এখানে আছে দেখো, মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, নির্দেশ আদেশ, রিট জারির এলাকা। আর পরের প্রশ্ন আছে, সাংবিধানিক ব্যাখ্যা নিয়ে বিরোধীর মীমাংসা কে করে? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। 7 নম্বরের প্রশ্ন দেখো, কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল? তাহলে 1 জন প্রধান বিচারপতি আর 33 জন অন্যান্য বিচারপতি নিয়ে মোট 34 জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল। তারপরে দেখো, বিচারপতি হতে গেলে নিম্নতম কত বছর বয়স হতে হয়? তাহলে এখানে দেখো, সংবিধানের বিচারপতি হওয়ার কোনো রকম নিম্নতম বয়স নির্ধারণ করা হয়নি। 8 নম্বরের প্রশ্ন দেখো, বিধানসভার সদস্য হতে গেলে নিম্নতম কত বছর বয়স হতে হয়? 25। লোকসভার সদস্য হতে গেলেও তোমাকে 25 বছর বয়স হতে হবে, বিধানসভার সদস্য হতে গেলেও 25 বছর বয়স হতে হবে, কিন্তু রাজ্যসভার সদস্য হতে গেলে তোমাকে 30 বছর বয়স হতে হবে। এই বয়সগুলো কিন্তু খুব ভালো করে তোমরা কাউন্ট করবে, যেমন রাষ্ট্রপতি হতে গেলে তোমার 35 বছর বয়স হতে হবে। পার্লামেন্টের সদস্য না হয়েও কতদিন মন্ত্রী থাকা যায়? সেটা হচ্ছে 6 মাস। খুব ইজি প্রশ্ন আসবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়িত্বশীল? লোকসভার কাছে।
10 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, পার্লামেন্টের যৌথ অধিবেশনকে কে সভাপতিত্ব করেন, কে সাধারণ বিল পাস করে? তাহলে লোকসভার স্পিকার, আর পরের উত্তরটা হচ্ছে পার্লামেন্ট বা সংসদ। 11 নম্বরের প্রশ্ন দেখো, অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে? অর্থ বিল প্রথম কোথায় উপস্থাপিত হয়? তাহলে হচ্ছে লোকসভায়, আর কেবলমাত্র লোকসভায়, দুটো ক্ষেত্রেই। তারপরে দেখো, রাষ্ট্রপতি লোকসভায় কতজন মনোনীত করেন? সেটা হচ্ছে যে বর্তমানে কোনো সদস্য মনোনীত হন না, কারণ এটা 2019 সালে কী হয়েছে, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আগে তিনি পারত দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করতে পারত। তারপরে দেখো, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? এখানে লেখা আছে দেখো, হচ্ছে আমাদের 552, আর ভোট হচ্ছে 543। তারপরে দেখো, অর্থ বিলকে রাজ্যসভায় কতদিন আটকে রাখতে পারে? সেটা হচ্ছে 14 দিন। রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? 6 বছর, একটু আগেই বললাম। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেন। 14 নম্বরের প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? জাতীয় জরুরি অবস্থা 3 ধরনের, হচ্ছে রাজ্য শাসনতান্ত্রিক এবং আর্থিক। তারপরের প্রশ্ন কি আছে, ভারতের সংসদের অংশ? সেটা হচ্ছে রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা। যদি জিজ্ঞেস করা ভারতীয় পার্লামেন্ট কীভাবে গঠিত হয়, তোমরা বলবে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে কী আছে আমাদের ভারতের সংসদ বা পার্লামেন্ট গঠিত হয়। তারপরের প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি পদপ্রার্থীর নিম্নতম বয়স কত? সেটা হচ্ছে 35 বছর। কে রাষ্ট্রপতিকে পরোক্ষভাবে নির্বাচন করেন? সেটা হচ্ছে একটি নির্বাচন সংস্থা যা সংসদ বা বিধানসভাগুলির নির্বাচন সদস্য নিয়ে গঠিত। তারপরে দেখো, আমলাতন্ত্রের 2টি কাজ লেখো। সেটা হচ্ছে সরকারি, এগুলো দেখে নেবে তোমরা। যেমন দেখো, সরকারি নীতি এবং আইন কার্যকর করা, আর 2 নম্বর হচ্ছে দৈনন্দিন শাসন কার্য পরিচালনা এবং নীতি নির্ধারণে মন্ত্রীদের সাহায্য করা। 17 নম্বরের প্রশ্ন দেখো, আমলা কাদের বলে? প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী, বেতনভোগী ও অভিজ্ঞ কর্মচারীদের আমলা বা রাষ্ট্রকীর্তক বলা হয়। 2টি সর্বভারতীয় রাষ্ট্রকীর্তকের নাম, একটা হচ্ছে আইএস, আইপিএস। আমলা কাদের বলা হয় দেখে নেবে। আমলাতন্ত্র কাদের বলা হয়, বা আমলাতন্ত্র বলতে কী বোঝো? তারপরে দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ কাকে বলে? পরমাদেশ কথার অর্থ কী? জিরো আওয়ারটা খুব ভালো করে তোমরা কিন্তু দেখে যাবে। তারপরে অখণ্ড বিচার ব্যবস্থা বলতে কী বোঝো? দেখো, জিরো আওয়ার সম্বন্ধে দেখো এখানে যেটা লেখা আছে যে পার্লামেন্টের প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার ঠিক পরেই জিরো আওয়ার, যে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, সেই সময় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কী হচ্ছে আলোচনা হয়। আর অখণ্ড বিচার ব্যবস্থা বলতে কী বোঝো? অখণ্ড বিচার ব্যবস্থা বলছে ভারতের বিচার বিভাগ একটি পিরামিডের মতো, যার শীর্ষে সুপ্রিম কোর্ট এবং নিচে হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলি একটি অবিচ্ছেদ্য শৃঙ্খলে আবদ্ধ। 21 নম্বরে দেখো, পার্লামেন্ট একটি কিরানক মাত্র, কে বলেছেন? রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত? দেখে নেবে, 250 জন সর্বাধিক সদস্য সংখ্যা। রাজ্যসভার সদস্য থেকে নিম্নতম বয়স, একটু আগেই বলেছি আমি, 30 বছর। লোকসভা গঠন উল্লেখ করো। 552 জন সদস্য নিয়ে গঠিত হয়, যারা প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচন হন। পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখো, সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল, কে বলেছেন? সরোজিনী নাইডু। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতাকে? প্রধানমন্ত্রী। উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? রাজ্যসভায় সভাপতিত্ব করা। পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? ইমপিচমেন্ট পদ্ধতিতে, 61 নম্বর ধারায়। এটাকে খুব ভালো করে মনে রাখবে। অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? সেটা হচ্ছে রাষ্ট্রপতি।
হয়তো তোমাদের মনে হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন একটু বেশি আছে, কিন্তু অ্যান্সারগুলো যদি খুব ভালো করে দেখো খুবই সহজ। একবার যদি ভালো করে পড়ে নাও দেখবে সমস্ত অ্যান্সারগুলো করতে পারছো। রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন আর সাংবিধানিক প্রধানকে একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে পরোক্ষভাবে, আর সাংবিধানিক প্রধান হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। এবার দেখো পরের অধ্যায় থেকে কি আছে, যে সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন সমূহ। দেখো এখান থেকে লেখা আছে যে তুমি কি মনে করো যে LGBT আধিকারিকগুলি গুরুত্বপূর্ণ, কেন, এটা একটু দেখে নেবে। তারপরে দেখো কে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন এবং কেন, ভালো করে পড়বে একবার। 3 নম্বরের প্রশ্ন দেখো চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য, অহিংস প্রতিরোধ, পরিবেশগত সচেতনতা, এই দুটো পয়েন্ট আর পয়েন্টের মধ্যে লেখা। 4 নম্বরের প্রশ্ন দেখো দেখাও কিভাবে চিপকো আন্দোলন একটি নারী আন্দোলন। 5 নম্বরের প্রশ্ন দেখো নাগরিক সমাজ আন্দোলন বলতে কি বোঝায়। 6 নম্বরের প্রশ্ন দেখো চিপকো আন্দোলনের দুজন নেতা বা নেত্রীর নাম লেখো, চিপকো শব্দের অর্থ কী। তাহলে চিপকো শব্দের অর্থ হচ্ছে জড়িয়ে ধরা বা সংলগ্ন হওয়া। তারপরে দেখো 7 নম্বরের প্রশ্ন কি আছে, NBA কি নর্মদা বাঁচাও আন্দোলনের স্লোগান কি ছিল। পরের প্রশ্ন দেখো সংবিধান সংশোধন বা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এই চ্যাপ্টারের লাস্ট, তোমরা ভালো করে দেখে নেবে। এই চ্যাপ্টার থেকেও বেশ কয়েকটা একটু বেশি প্রশ্ন দিয়েছি, কিন্তু আমি যে প্রশ্ন একটুখানি বেশি হয়েছে বলে মনে হচ্ছে আমি কিন্তু ইয়ার ভিত্তিক প্রশ্নগুলো থেকে শর্ট আউট করে তোমাদের দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো করে গেলেই কিন্তু পুরোটাই কমন পাচ্ছ, এর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন তোমাদের হবে না। দেখো প্রথম প্রশ্ন কি আছে, পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়, আর পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা কত। 3টে পয়েন্ট। তারপরে দেখো জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে আর জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিককে। প্রশাসনিক প্রধান হচ্ছে আমাদের সভাপতি, আর কার্যনির্বাহী আধিকারিক হচ্ছে DM। তিন নম্বরের প্রশ্ন দেখো কলকাতায় পৌর নিগম নির্বাচিত সদস্যদের কি বলা হয়, কাউন্সিলর বলা হয়, আর কলকাতায় এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধানকে, সেটা হচ্ছে মেয়র। 4 নম্বরের প্রশ্ন দেখো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য, 5 বছরের জন্য। বর্তমানে কলকাতা পৌর নিগমের কাউন্সিলরদের সংখ্যা কত, 144। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে যাবে ভালো করে। 5 নম্বরের প্রশ্ন দেখো গ্রাম সংসদ হচ্ছে কাকে বলে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা দুটি কার্যাবলী লেখো। তারপরে 6 নম্বরের প্রশ্ন দেখো পঞ্চায়েত সমিতির সভায় কে পরিচালনা করেন। তারপরটা হচ্ছে দেখো পঞ্চায়েত ব্যবস্থা কততম স্তর হলো পঞ্চায়েত সমিতি। সাত নম্বরের প্রশ্ন দেখো গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন কার কাছে, BDOর কাছে। আর পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়েছিল, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কবে, তাহলে পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত আমাদের কার্যকরী নয়, এটি প্রতিষ্ঠিত হয়নি এখনো পর্যন্ত। তারপরে দেখো 8 নম্বরের প্রশ্ন কি আছে, 8 নম্বরের প্রশ্ন হচ্ছে যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ কার্যকালের মেয়াদ সেটা হচ্ছে 5 বছর, আর গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে, সেটা হচ্ছে BDO।
9 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1978 সালে। পশ্চিমবঙ্গে কত স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে? ত্রিস্তর বিশিষ্ট। তারপরে দেখো 10 নম্বরে, ত্রিস্তর পঞ্চায়েত আইন পাস হয় কত সালে? 1973 সালে। গ্রাম সংসদ কাদের কাদের নিয়ে নির্বাচিত হয়? সেটা হচ্ছে যে ওই এলাকার নিবন্ধী ভোটারদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। 11 নম্বরের প্রশ্ন দেখো, ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তাকে, সেটা হচ্ছে বিডিও। কে পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির সদস্য হতে পারে না? তাহলে বলছে কোনো ব্যক্তি লাভজনক সরকারি পদে থাকলে বা আদালতের দ্বারা দেউলিয়া বা বিকৃত মস্তিষ্ক ঘোষিত হলে সদস্য হতে পারে না। 12 নম্বরের প্রশ্ন দেখো, পঞ্চায়েত ব্যবস্থায় আসন সংরক্ষণ কততম সংশোধনী অনুসারে হয়? সেটা হচ্ছে 73তম সংশোধনী অনুসারে। এটি কত সালে হয়? সেটা হচ্ছে 1993 আর 73তম সংশোধন। তারপরে দেখো ওয়ার্ড কমিটি কি? তারপরে দেখো মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহী কি নামে পরিচিত? কমিশনার নামে পরিচিত। তারপরে বড় কমিটি কি? ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয়? এসডিও কে। বড় কমিটি দেখে নেবে। জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস ও দুটি স্থায়ী সমিতির নাম। তারপরে প্রশ্ন আছে দেখো, জেলা পরিষদের দুটি কাজ উল্লেখ করো, দুটি কাজ, এবং পৌরসভার দুটি কাজ লেখো। 17 নম্বরে দেখো, পৌরসভার একটি আয়ের উৎস ও জেলা সংসদের প্রধান কাজ। 18 নম্বরের প্রশ্ন হচ্ছে যে 18 নম্বরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? এটি কি ধরনের ভোটাধিকারের ভিত্তিতে গঠিত? 19 নম্বরের প্রশ্ন দেখো, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকে কত আসন সংরক্ষিত থাকে? সেটা হচ্ছে 50% আসন সংরক্ষিত থাকে। আর গ্রাম পঞ্চায়েত প্রধান কর্মকর্তা কে? সেটা হচ্ছে প্রধান। 20 নম্বরের প্রশ্ন দেখো, ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? পঞ্চায়েত সমিতি। আর বিডিও কোন স্তরের প্রশাসনিক প্রধান? বিডিও ব্লক স্তরের প্রশাসনিক প্রধান। তাহলে তোমরা এই ধরনের প্রশ্নগুলো সমস্তটাই ভালো করে করে যাবে। তোমাদের পরীক্ষায় কমন পেতে একদমই কোনো অসুবিধা হবে না, কারণ যা প্রশ্ন আসার এখান থেকেই আসবে।